আমরা গতকাল হাইকোর্টে এজলাসে তিলোত্তমার মা বাবার অভিজ্ঞতা কেমন, এমনকি আগামীতে কি হতে চলেছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তিলোত্তমার মা বাবা সর্বসম্মুখে এবার মুখ খুললেন বন্ধুরা, কি বললেন আর কি হতে চলেছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। এমনকি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আরজি কর ম্যাটারে, যে আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়। আজকে আশিস পান্ডে কোর্টে আবেদন করলেন। কিসের আবেদন করলেন, কি কি হলো আজকে কোর্টে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজি কর ম্যাটারে ফের এক নয়া মোড় আর্থিক দুর্নীতি ম্যাটারে। তো কি হয়েছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, কিন্তু তার আগে বলি যে গতকাল হাইকোর্টে, এই যে আমরা গতকাল হাইকোর্টে দেখলাম যেখানে সিবিআইকে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এমনকি যে কোর্ট থেকে কিন্তু সিবিআইকে নির্দেশ অবধি দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, কোর্ট থেকে শুধু সিবিআইকে না, সেখানে কিন্তু রাজ্যও অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে। তো সেটা তো আপনাদেরকে বলেছি, কিন্তু আজকে তিলোত্তমার মা বাবা কী বললেন, যে পরবর্তীতে কি হতে চলেছে, এমনকি কালকের শুনানির পর তিলোত্তমার মা বাবার অভিজ্ঞতা কেমন, কি ওনারা বুঝতে পারছেন, কি করবেন আগামীতে, পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, পুরো ডিটেলসে বুঝতে পারবেন বন্ধুরা। বলা হচ্ছে যে হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির মাঝেই তাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। বুঝতে পারছেন, মানে কাদের কথা বলা হচ্ছে, বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার মা বাবা। এই কথাটি তিলোত্তমার মা বাবা বলছেন যে তাদের ওপর প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে। আমরা এখন বলতে পারি যে আমাদের সে পরামর্শ দিচ্ছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কেন হাইকোর্টে মামলা করলাম সে পরামর্শ উনি দিচ্ছিলেন। কিন্তু বিচারপতি এই যে কথাগুলো বলছে, এই যে তিলোত্তমার মা বাবাকে রাজ্যের আইনজীবী এই কথাগুলো বলছেন, সেখানে কিন্তু বিচারপতি সমস্তটা শুনছেন উনি। এবার সোমবার আরজি কর মামলায় হাইকোর্টের শুনানির পর সিবিআইয়ের ওপর কিছুটা হলেও চাপ বেড়েছে, যেটা আপনাদেরকে বারবার বলছি যে হাইকোর্ট থেকে সিবিআইকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সিবিআই এবার তৎপর হয়ে উঠে পড়েছে। তবে তিনি জানান, বিচারপতি সিবিআইয়ের কাছে 3টি প্রশ্ন রেখেছেন। জাস্টিস ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, উনি কিন্তু 3টি প্রশ্ন রেখেছেন সিবিআইয়ের কাছে। সেই উত্তরগুলো শুক্রবার সিবিআইকে আদালতে জমা দিতে হবে। তিলোত্তমার বাবার কথায় হাইকোর্টের বিচারপতি আমাদের সাবমিশনগুলো সব শুনছেন। বুঝতে পারছেন, তিলোত্তমার মা বাবা বলছেন যে হাইকোর্টের বিচারপতি আমাদের সমস্ত সাবমিশনগুলি উনি কিন্তু শুনছেন বা শুনেছেন। সিবিআইয়ের কাছে 3টি প্রশ্ন বিচারপতি রেখেছেন। সেই 3টি প্রশ্নের উত্তর ও কেস ডায়েরি নিয়ে শুক্রবার সিবিআইকে সেখানে জমা দিতে হবে। তিলোত্তমার বাবা বলেন, শিয়ালদহ আদালতে সিবিআইয়ের আইনজীবীরা যে বিরোধিতা করেছিলেন, পয়েন্ট টু বি নোটেড। তিলোত্তমার বাবা এই কথাটি বলেন যে শিয়ালদহ আদালতে আমাদেরকে সিবিআইয়ের আইনজীবী যে বিরোধিতা করেছিলেন, সেটা হাইকোর্টে ওনারা কিন্তু করতে পারেননি, সেই মাত্রা কমে গিয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা, তিলোত্তমার বাবা বলেন, তিলোত্তমার মা বাবার এই বিস্ফোরক অভিযোগ যে একটা সময়ে সিবিআইয়ের তরফেও তাদের বোঝানোর চেষ্টা চলছিল। সিবিআই তিলোত্তমার মা বাবাকে বোঝাচ্ছিল যে সঞ্জয় রায় একাই অপরাধী। বুঝতে পারছেন, সঞ্জয়কে একাই অপরাধী সাজানোর জন্য বা তিলোত্তমার মা বাবাকে মেনে নেওয়ার জন্য বারবার বোঝানো হচ্ছিল। তবে কেবল সিবিআইয়ের ওপরে নয়, হাইকোর্টের এই শুনানিতে যে রাজ্যের ওপরেও চাপ বেড়েছে তা বললেন তিলোত্তমার বাবা। প্রসঙ্গত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নতুন কোনো তদন্তের রাজ্যের আপত্তি নেই। তবে তার প্রশ্ন, আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে? ট্রায়াল কোর্টের কাছে যাননি, এই বিষয়টি নিয়ে তিলোত্তমার বাবাও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমাদের মামলায় রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে। বুঝতে পারছেন, রাজ্য সরকারের থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলেছেন, তাতে মনে হয় রাজ্যের ওপরেও চাপ সৃষ্টি হয়েছে। রাজ্য বলছে পুনরায় তদন্ত হোক। বুঝতে পারছেন, রাজ্য বলছে পুনরায় তদন্ত হোক।
তাদের আপত্তি নেই। এটা বলার পরপরই বলছে যে কনভিকশন হয়ে যাওয়ার পরেও কি পুনরায় তদন্ত হয়? এই প্রশ্নটা কিন্তু রাজ্যের তরফ থেকে রাখা হচ্ছে। আমরা কেন হাইকোর্টে গেলাম, কেন বিশেষ আদালতে গেলাম না, সেই প্রশ্ন রেখেছেন। কোর্টের ভিতরেই আমাদের এসব বলেছেন, বিচারপতি সবটা শুনেছেন। মানে রাজ্যের আইনজীবী এই কথাগুলো বলেছেন তিলোত্তমার মা বাবাকে, আর সেখানে কিন্তু বিচারপতি সবটা শুনছেন। মামলা সুপ্রিম নির্দেশে মানে হাইকোর্টে আসতেই, যেভাবে মামলাটা সুপ্রিমের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে আসতেই বাড়িতে এসে তিলোত্তমার ডেথ সার্টিফিকেট দিয়ে যায় স্বাস্থ্য সচিব। বুঝতে পারছেন? মানে একদম তড়িঘড়ি করে তিলোত্তমার বাড়িতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উনি কিন্তু ছুটেন তিলোত্তমার বাড়িতে সেই ডেথ সার্টিফিকেট নিতে। কিন্তু প্রায় 7.5 মাস ধরে এই ডেথ সার্টিফিকেটের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিলোত্তমার মা বাবা। যেখানে ডেথ সার্টিফিকেটের জন্য তিলোত্তমার মা বাবা এদিকে ওদিকে ছোটাছুটি ঘোরাঘুরি করছিলেন, অথচ ডেথ সার্টিফিকেট পাচ্ছিলেন না। কিন্তু যেই মামলাটা হাইকোর্টে এসছে সেই ফ্রুত করে স্বাস্থ্য সচিব কিন্তু তিলোত্তমার বাড়িতে হাজির সেই ডেথ সার্টিফিকেট নিয়ে। দিল্লি পর্যন্ত গিয়েছিলেন, আর হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা দিতে পারবে না। বুঝতে পারছেন? হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা নাকি দিতে পারবে না। তবে দেখা করেছিলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গেও। দিল্লি গিয়ে ওনারা কিন্তু দেখা করেছিলেন সিবিআই ডিরেক্টরের সাথে। রাজ্যের দেওয়া সেই ডেথ সার্টিফিকেট নিয়েও প্রশ্ন তোলেন বাবা। তিনি বলেন ডেথ সার্টিফিকেট নিয়েও বেশ কিছু প্রশ্ন মানে আছে, তিলোত্তমার মা বাবার বেশ কিছু প্রশ্ন আছে সেই ডেথ সার্টিফিকেট নিয়ে। এবার কি প্রশ্ন সেটা এবার আপনাদেরকে বলি, যে কারণ বেশি কিছু নথি লাগে। এই সার্টিফিকেটের ব্যাপারে বেশ কিছু নথি লাগে, তবে 4 নম্বর ফর্ম লাগে। সেগুলো আমাদের বাড়ির ডয়ারে পড়ে রয়েছে। সেই সমস্ত কিছু আমার বাড়িতেই আছে, অথচ সব কিন্তু সব করে ডেথ সার্টিফিকেট দিয়ে যাওয়া হয়েছে। তার মানে নামেই সব পোর্টাল, সব নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। এই বিষয়গুলো তিনি হাইকোর্টের বিচারপতির নজরে আনবেন বলে জানিয়েছেন। আগামী 28শে মার্চ পরবর্তী শুনানি রয়েছে এই তিলোত্তমার ব্যাপারে, তিলোত্তমার কেসের ব্যাপারে। ঠিক আছে? তো ভাবুন যে ডেথ সার্টিফিকেট হাইকোর্টে আসার জন্য দেওয়া হয়েছে তড়িঘড়ি করে, তাহলে ডেথ সার্টিফিকেট করতে বা বানাতে যেটা প্রমাণ যেটা লাগে সেই সমস্ত কাগজপত্র কিন্তু তিলোত্তমার বাড়িতেই রয়েছে। তাহলে কি করে ডেথ সার্টিফিকেট হলো? এর মানে কি সব কিছুর মালিক একজন, নামে বিভিন্ন রকমের নিয়ম কানুন, তাই না? যে এটা 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 করতে হবে, নামে বিভিন্ন রকম প্রোটোকল, কিন্তু কাজের বেলায় সেই একজনই মালিক, তাই না? যাই হোক, তিলোত্তমার মা বাবা এটা ভালো কথা বলেছেন যে এই নিয়ে কিন্তু আমি আদালতে বিচারকের সামনে এই সমস্ত কিছু বলবো। অবশ্যই বিচারকের নজরদারিতে এটা আমি আনতে চাই। এটা খুব ভালো কথা। দেখা যাক না আগামীতে কি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে বলবো। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় বিশাল মোড় বন্ধুরা। কারণ আপনারা জানেন যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এদেরকে কিন্তু প্রমাণ লোপাট সাথে কিন্তু আর্থিক দুর্নীতি মামলাতেও কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি যে যেখানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা থেকে এবার অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করলেন জুনিয়র চিকিৎসক আশিস পান্ডে। মনে পড়ছে আশিস পান্ডে কে? সেই আশিস পান্ডে মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল, মানে আজকে। সেই শুনানিতে অংশ নিয়েছিলেন জুনিয়র চিকিৎসক আশিস পান্ডের আইনজীবী। আর আশিস পান্ডে কে বলুন তো? আরে সন্দীপ ঘোষের বাম হাত ডান হাত, বুঝতে পারলেন তো? বিচারককে তিনি আবেদন জানান এই আর্থিক দুর্নীতির মামলা থেকে তার মক্কেলকে, মানে এই যে আশিস পান্ডেকে অব্যাহতি দেওয়া হোক, এই মামলা থেকে তাকে এখন ছাড় দেওয়া হোক। এই মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 5ই এপ্রিল মাসের 5 তারিখে রয়েছে এই মামলার শুনানি। কিন্তু জুনিয়র চিকিৎসক আশিস পান্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ বলে কিন্তু উনি পরিচিত।
ঘনিষ্ঠ হয়েছে, ডান হাত বাম হাত। কারণ সন্দীপ ঘোষ হেড, আরজি করের ছিলেন উনি হেড, আর তার আশেপাশে চেলা চামুন্ডাগুলো ছিল। যাই হোক, মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের পরও দিলীপ ঘোষের সমর্থনে সুর চড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও তাই করতাম। বুঝতে পারছেন? খড়গপুর কাণ্ডে বিজেপি নেতা দিলীপকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, আমাকে ঢিল ছুড়লে আমি কি রসগোল্লা দেব? উনি প্রশ্ন করছেন যে আমাকে যদি কেউ ঢিল ছুড়ে তাহলে আমি কি তাকে রসগোল্লা দেব? এমনকি চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছে শুভেন্দুরা। তবে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ দাকে। সংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তায় উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। বাধা দেওয়ার কোনো কারণ নেই, সবাই সেই সাহস দেখাতে পারে না যেটা দিলীপ ঘোষ দেখিয়েছেন। মানে এই যে বুঝতে পারছেন, পার্টির মামলা চলে আসছে। শুভেন্দু মার খেলে খুব খুশি হতাম। হাওড়ার বেলগাছিয়া কাণ্ডে গতকালের ঘটনায় বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ও 1 নম্বরের ড্রামাবাজ লোক। 60 জন সিআইএসএফ ঘিরে থাকে সব সময়। কে মারবে ওকে? বাজার খুব খারাপ ওর। আমি তো খুশি হতাম শুভেন্দু মার খেলে। এভাবে কটাক্ষ ছুড়ে বিতর্ক বাড়ালেন শ্রীরামপুরের সাংসদ। গতকাল হাওড়ার বেলগাছিয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধাক্কাধাক্কিতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলছেন, আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই রক্ত গুছিয়ে রাখলাম। আর সবচেয়ে বড় কথা, 2026-এ তো ভোট হতে চলেছে। দেখা যাক সেখানে কি হচ্ছে, অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে। তবে একটি কথা আপনাদেরকে বলি, এই যে আশিস পান্ডে যে আবেদন করেছেন সেটা কি হয়েছে সেটা এখন আপনাদেরকে বলছি না, তবে অবশ্যই আপনাদেরকে বলবো যে এই আশিস পান্ডে কিন্তু এখন সময় নিতে চাইছেন, এই মামলা থেকে অব্যাহতি চাইছেন এই আশিস পান্ডে। আর তিলোত্তমার মা বাবা যেটা বলেছেন যে হাইকোর্টে আসার পর এই যে বিভিন্ন রকমের তড়িঘড়ি শুরু হয়েছে না, এটা একদম 100% সত্যি কথা বন্ধুরা। কারণ হাইকোর্টে আসার পর সমস্ত কিছু দ্রুত বেড়েছে। হ্যাঁ, মানে এতটা স্পিডে কাজ হচ্ছে না, সিবিআইয়ের উপর চাপ বেড়েছে। সিবিআই ফাটাং করে নার্সগুলোকে, ফাটাং করে সেই নিরাপত্তা রক্ষী সকলকে কিন্তু তদন্তের আওতায় আনছেন। এমনকি যে এই তদন্ত খুঁটিয়ে করা হচ্ছে পুনরায়। সঞ্জয় দোষী সাব্যস্ত হলেও তারপরেও কিন্তু খুঁটিয়ে করা হচ্ছে, যাতে এই চান্সটা কিন্তু থেকে যাচ্ছে যদি সঞ্জয় প্রমাণ হয়ে যায় যে সে একাই ঘটনা ঘটায়নি, হ্যাঁ, বা সঞ্জয় যুক্ত ছিল না, তাকে ফাঁসানো হয়েছে, তখনও কিন্তু আরও কিছু চেঞ্জ হতে পারে সঞ্জয়ের রায় বিষয়ে। এটা আপনাদেরকে আমি অনুমানবশত বলে রাখলাম। কারণ যেই মেয়েটা গণধর্ষণ আসছে আর যেখানে বড় বড় মাথার নাম যোগ হচ্ছে, তাহলে বুঝতে পারছেন সঞ্জয় যদি ঘটনা না ঘটিয়ে থাকে, তাকে যদি ফাঁসানো হয়ে থাকে, তাহলে অবশ্যই সঞ্জয় এখান থেকে ছাড় পাবে। আর যদি সঞ্জয় সেখানে যুক্ত থাকে, সাথে আরও মানুষ থাকে, তাহলে কিন্তু সমস্ত অপরাধী আমাদের সামনে আসবে আর সকলের কিন্তু শাস্তি অনিবার্য। আমরা জাস্টিস পাবো, জাস্ট ধৈর্য রাখতে হবে, লড়াই করে যেতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।